আমি বলেছিলাম প্রথম আলো ডেইলি স্টার কেন নয়া দিগন্ত সংগ্রাম না, এটা বোঝানোর জন্য যেটা একটা পরিকল্পিত আক্রমণ, সেটা বোঝানোর জন্য। আমি এটা ডিভাইডেশন বোঝানোর জন্য বলিনি। মানে হুট করে, মানে মাঝে মাঝে হয় না যে ক্ষুব্ধ মানুষ যে কোনো কিছু ভেঙে ফেলে, ওইটার মধ্যে এমন থাকে যে রিলেটেড কিছু না, এমন কিছুও ভেঙে ফেলে। আমি বলতে চেয়েছি এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, সেই জন্যই ওই দুটো পত্রিকা না কেন। আর গালিব ভাই এখন বললেন যে নয়া দিগন্ত সংগ্রামের সময় কেউ কিছু বলেনি, এগুলো না এখন অনলাইনে আসছে কিভাবে এগুলোর প্রতিবাদ হয়েছে। এবং একটা কথা তো খুবই ফ্যাক্ট, শেখ হাসিনার সময়ের প্রতিবাদ করা কঠোরতার মধ্যে, কঠিন অবস্থার মধ্যেও প্রতিবাদ হয়েছে। আর এখনকার প্রতিবাদ করার পরিস্থিতি ভিন্ন, এখন প্রতিবাদ করাটা তুলনামূলকভাবে অনেক সহজ, একটা স্বৈরাচারী সরকারের অধীনে আমরা নেই। আর প্রথম আলো ডেইলি স্টার ওই সময় পুড়ে যায় নাই, কিন্তু প্রথম আলো ডেইলি স্টার শেখ হাসিনার সরকারের অনুগামী ছিল, অনুসারী ছিল। দ্যাটস টু মাচ। এতটা বলে ফেলা মানে আমার কাছে একেবারেই ভুল মনে হয় যে সেটা প্রতিশোধ এখন 32 নম্বরের মতো প্রথম আলো ডেইলি স্টার উদিচি ছায়ানট ভেঙে দিতে হবে। এগুলো দীর্ঘদিন থেকে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়। চমস্কিরা দেখিয়েছেন কিভাবে আসলে কনসেন্ট ম্যানুফ্যাকচার করা যায়। আপনাকে সঠিক তথ্য লাগবে না, আপনি আসলে এটা ম্যানুফ্যাকচার করতে পারেন। ওভার দ্য ইয়ার্স এই কাজটা করার চেষ্টা করা হয়েছে। আর প্রথম আলো ডেইলি স্টারের রেকনসিলিয়েশনের ক্ষেত্রে আমি বলি, মানে তার পলিটিক্যাল ইডিওলজি বা এডিটোরিয়াল স্ট্যান্স কী হবে এটা তাকেই নির্ধারণ করতে দেওয়া উচিত। কোনো পত্রিকা ডিসইনফরমেশন মিসইনফরমেশন ছড়াচ্ছেন কিনা, 11-11 সময় একরকম মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়িয়েছেন অন্তত একজন সম্পাদক, যেন মাহফুজা নাম স্বীকার করেছে। এটা দরকার আছে। পত্রিকা তার পলিটিক্যাল ইডিওলজি কী রাখবে সেটা তার সিদ্ধান্ত, এটা তাকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। সারা পৃথিবীতে এরকম এই জন্য ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী মিডিয়ার অস্তিত্ব আছে। আরিফ ভাই যেখানে থাকেন, আমি একটু আগেই বললাম যে আমরা টাকার কালচারের কথা শুনি, এই লোককে সাথে ট্রাম্প কথা বলেন, পুতিন কথা বলেন, পুতিন সারা পশ্চিমে টাকার কালচারকে অনেক বড় কোনো হয়ে গেলেন, হোস্ট হয়ে গেলেন, অ্যাঙ্কর হয়ে গেলেন, কিন্তু তার সাথে কথা বলেন, তাই না? সো ওই রকম ব্যাপার আছে, এটা থেকেই এর সাথে সহাবস্থান করতে হবে। আর সবচেয়ে জরুরি কথা হলো সরকারকে ঠেকাতে হবে। এটাই আমি একমত যে আমাদের একটা রেকনসিলিয়েশন লাগবে, কিন্তু তার আগ পর্যন্ত এগুলো ঘটতে দেওয়া যাবে না। এবং আমরা এটা ঘটার পরিস্থিতি আছে বলে এটাকে যেন আমরা ডাইলুটেড করে না ফেলি। এবার রিকনসিলিয়েশনের কথা যখন আসছে তখন আমি প্রশ্নটি ডক্টর গালিবের কাছেও রেখেছিলাম। আমি আপনাকেও বলি ডক্টর জাহিদ, যে আমরা যখন আসলে শুনছি রিকনসিলিয়েশনের কথা, ঠিক একই সময় আবার এমনটাও শুনছি যে একটি লিক ধরে জেলে ভর। লিক করা মানেই কি অপরাধ ছিল কিনা সেই প্রশ্নটা এখন চলে আসছে। কারণ আমরা তো রাজনৈতিক দলগুলোর মুখ থেকেই শুনছি যারা কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না, যারা শুধুই দলের সাথে ছিলেন, কোনো অপরাধ করেননি, তাদের সাথে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এটা আমরা সব দল থেকে শুনছি। এমনকি উল্লেখ করেছে আমি যে সেই দলগুলোর আওয়ামী লীগের পরিবারের সহযোগিতা পাঠানো হচ্ছে, সেই কথাটি উল্লেখ করেছি। আপনি কিভাবে দেখেন আসলে? আমি মনে করি যে আওয়ামী লীগ যারা ক্রাইম করেনি, যারা কোনো রকম ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত ছিল না, সেই মানুষ তো খুব ছোট না। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক বা অ্যাক্টিভলি আওয়ামী লীগ সমর্থন করেছে, কর্মী হিসাবে কাজ করেছে, কিন্তু ক্রাইমের অন্তত ক্রাইম করেছে কি করে না প্রশ্ন না, কারো বিরুদ্ধে ক্রিমিনাল কোনো মামলা নেই, অফেন্স নেই। সেই মানুষগুলোকে কি আমরা একেবারে জেলে ভরে দিতে হবে নাকি, ভাসিয়ে দিতে হবে কি? নো ওয়ে। তারা বিভিন্ন দলে যাক, তারা অন্য কোনো দল তৈরি করুক। ইভেন আইসিটিতে তো আওয়ামী লীগ নিরপরাধ প্রমাণিত হতে পারে। আমরা তো বিচার মানছি, একটু খেয়াল করি। আমরা কিন্তু আইসিটিতে গেছি, আমরা বলতে পারি না যে তোমাকে এটার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। তাহলে তো গণজাগরণ মঞ্চ ভুল করে নাই, বলছে যে বিচারের মাধ্যমে ফাঁসি দিয়ে দাও তুমি। না, আমরা বিচার করতে চাচ্ছি। আইসিটি যদি দেখে যে আওয়ামী লীগ মানবতা বিরোধী অপরাধের সংগঠন হিসাবে জড়িত ছিল না, তাহলে তো সে নিষিদ্ধ নাও হতে পারে। তখন তো সে আওয়ামী লীগ নামে আবার রাজনীতি করার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যখন এই সালিশগুলো মানি, আমাদের এটা মাথায় রাখতে হবে। আর অন্য সদস্যরা যে কোনো কিছু করতে পারে। আর খুব দ্রুত আমি আপনার ওই প্রশ্নটার জবাব দেই। আসলে এনসিপিতে শুধু রাজনৈতিক ব্যাপার না, এটা একটা মধ্যপন্থী দল হতে চেয়েছিল, ফলে বিভিন্ন রকম চিন্তার মানুষজন একসাথে হয়েছে। এটাই হয়। এখন যেটা হচ্ছে, এটা আসলে ইডিওলজিক্যাল ডিভাইডেশনই। কারণ এনসিপির মধ্যে এই সংখ্যাটা 30 শুধু না, একটু এটা বেশিও হতে পারে। 30 জন এই চিঠি দিয়েছে এবং কঠোর হয়েছে। বাকিরা হয়তো ফর দ্য টাইম বিং, আমি এরকম মানুষজনকে দেখছি যারা আসলে ঠিক জামাতের সাথে যাওয়া পছন্দ করছেন না, কিন্তু বৃহত্তর স্বার্থে তারা এটা মনে করছেন ঠিক আছে। এটা একেবারে ইডিওলজিক্যাল ডিভাইডেশন, এবং সেটার আলোকেই এটা হচ্ছে। আমি এটাকে জাস্ট একটা পলিটিক্যাল স্ট্যান্স মনে করি না। কারণ এই দলে বিভিন্ন রকম, আমরা তো এদের সাথে টকশোর সূত্রে বা অন্যান্য সময় যোগাযোগ হয়, আমরা দেখি যে বিভিন্ন চিন্তার মানুষজন এখানে আছে।